নিশু আজ আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। 5 বছরের বৈবাহিক সম্পর্কের সবকিছু আজ শেষ হয়ে যাবে একটু পরেই। এখন সকাল 8টা বাজে। দুপুর 12টায় তার ট্রেন। একটু পরেই তাকে গাড়ি থেকে ট্রেন স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবো। মা অবশ্য বলেছে, বেগানা নারীকে নিজের গাড়ি করে দিয়ে আসার কি দরকার। আমি বড় অবাক হলাম, বললাম, আমার স্ত্রীকে আমি দিয়ে আসতে পারবো না? না, পারবে না। কারণ একটু পরে সে তোমার স্ত্রী থাকবে না, তুমি তাকে তালাক দিয়ে দিবে। তালাক শব্দটা আমার ভেতরে ঝড় তাণ্ডব চালালো। আমি বললাম, না মা, না, আমি এটা কখনোই করব না, কখনোই না। কিন্তু শব্দ করে মাকে শুনিয়ে বলতে পারলাম না, কারণ এখন শুনিয়ে বললেও কোনো লাভ হবে না। এবারই সর্বে সর্বা আমার মাই। বাবাও তার কথার বউ। মা যদি বাবাকে বলেন সারাদিন এক পায়ে দাঁড়িয়ে থাকো এখানে, বাবা ঠিকই এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, কেয়ামত হলেও নড়বেন না। এমন মার মুখের উপর কথা বললে বিপদ আছে আমার। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন তিনি। যদিও মার কাছে আমি অনেক বড় মূল্যবান সম্পদ, তার একমাত্র ছেলে আমি, সন্তানও আমি একমাত্র। মা আমায় ভালোবাসেন, খুব ভালোবাসেন, কিন্তু এটা কখনোই ভালোবাসেন না যে তার পুত্র নিঃসন্তান থাকবে। সমস্যাটা আমার না নিশুর বোঝা যাচ্ছে না। ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, তারা নিশুর ঘাড়েই বারবার দোষ চাপাচ্ছে। গত মাসে দেশের শীর্ষ ডাক্তার দেখানো হলো, মাও সাথে গিয়েছিল। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল নিশু সমস্যা। মা খবর শুনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, যে মেয়ে বন্ধা সে অলক্ষী হয়, ওর জন্য ঘরের অমঙ্গল হয়, বিপদ আপদ আসে, আয় উন্নতি হয় না। মার কথা পরিষ্কার। তিনি ফেরার সময় রাস্তায় আমার কাছে বলল, বাদল, নিশুকে তোর ছেড়ে দিতে হবে। আমি অদ্ভুত হাসি দিয়ে বললাম, কেন, কি করছে মা? বাদল, তোমার মা কখনো ফান করে কথা বলে না, যা বলছি শুনে রাখো। কদিন পরেই তুমি তাকে তালাক দিবে। অপয়া ও লক্ষ্মী মেয়ে ঘরে রেখে আমার ঘর আমি অপবিত্র করতে পারবো না। আমার প্রয়োজন লক্ষ্মী মেয়ের, যে মেয়ে ঘরে আসলেই ঘর স্বর্ণের মতো আলোকিত হবে, মেশকের গ্রাম ছড়াবে, দন দৌলত ভরে থাকবে সিন্ধুক। আমি তোমাকে আবার বিয়ে করাবো। ডিসিশন ফাইনাল। কখনোই না, কখনোই না, আমি মানবো না মা। মা আমায় ধমক দিয়েছিল, রাস্কেলের মতো কথা বলবা না, ঘাড় ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দেবো। আমি চুপ হয়ে গেলাম। কিন্তু গাড়িতে পেছনের সিটে যে বসেছিল নিশু, সে হাউমাউ করে কেঁদে উঠল। মা তাকে ধমক দিয়ে থামালেন। তারপর বললেন, ন্যাকামো করবা না মেয়ে, একদম ন্যাকামো করবা না। অলক্ষী কোথাকার। নিশু বয়ে তৎক্ষণাৎ কান্না থামিয়ে দিলেন। সেদিন বাড়ি ফেরার পর থেকে নিশু কাঁদে, কাঁদে আর কাঁদে। কি সুন্দর চেহারা ছিল তার, চোখ দুটো যেন জোড়া সরু নদী ছিল, তাকালেই তার চোখ ফেরানো যেত না। সেই চোখের জোড়া নদী এখন ভেঙে একাকার হয়ে গেছে। চোখের বাইরে শুধু জলের ধারা, শরীর কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিন দিন। একদিন রাত দুপুরে নিশু আমায় বলল, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? শুনে আমায় কান্না এসে গেল। চোখের জল মুছে ভেজা গলায় বললাম, পারবো না নিশু, তোমার জন্য তো মা আরো ভালো কাউকে আনবে, আমি আর কাউকে মেনে নিতে পারবো না। আমি শুধু তোমার, তোমায় ছাড়া অন্য কারো হতে পারবো না আমি। ভালোবাসো না আমায়? ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। নিশু কাঁদতেছে। কড়াইয়ের গরম তেলের ডিমটা ভেঙে ছেড়ে দিতে দিতে তার চোখ মুছে হাতের কোনোই দিয়ে আমি কাছে গিয়ে বললাম, নিশু, এই নিশু, কাঁদছো কেন? নিশু একবার কান্নারত গলায় বলল, আমার রান্না ছাড়া যে তোমার চলেই না, আমি চলে গেলে তোমায় কে রান্না করে দিবে? আমি চুপ হয়ে গেলাম, ভাবছি আরও একটি কথাও। আমার যে খাবারে অনীহা, খেতে খুব আলসামিও করি, কিন্তু নিশি তো তা করতে দেয় না। বিছানায় এসে প্লেট ভর্তি ভাত সালন মাখিয়ে নিজ হাতে বেশিরভাগ সময় খাইয়ে দেয় আমায়। না খেতে চাইলে কান ধরে টেনে বলে, না খেলে কান টেনে ছিঁড়ে ফেলবো। আরও একটা বিষয় আমার খুব গাফলতি আছে, ফজরের নামাজের সময় ঘুম ছাড়ি না। এই সময় নিশু কত কায়দা করে যে আমায় ঘুম ভাঙায়, এসব কায়দা আর কে জানবে এই জগতে। আমার মুখ ফুটে কোনো কথাই বের আসছে না। আমি শুধু নিশুর দিকে তাকিয়ে আছি। ওর জল শ্রাবণের এক ঝড় নদী দেখছি। এই ঝোড়া নদী ছাড়া যে আমি কিছুতেই বাঁচব না।
সময় খুব দ্রুত চলে যায়। এখন সকাল 10টা বাজে। নিশু তার সব কিছু গুছিয়ে নিয়েছে। আজ আর অত সাজসজ্জা করেনি সে। প্রতি শুক্রবারে যেমন করে সাজে ঠিক তেমনই সেজেছে। কলাপাতার রঙে একটা শাড়ি আর দু হাতে দুজোড়া সাদা কাচের স্বচ্ছ চুড়ি। কম সাজার কারণেই বোধহয় তাকে অন্যরকম এবং একটু বেশি সুন্দর লাগছে। এখন শুধু একটা নীল টিপ যদি কপালে পড়তো তবে তার কোনো অপূর্ণতা থাকতো না। না, ভুল বলেছি আমি। ওর যে অপূর্ণতাই ভরা। আজ এই অপূর্ণতা নিয়েই সে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। মা এসে তাড়া দিলেন আমাদের। গাড়ি রেডি। মা দুজনকেই বললেন, তোমরা কিন্তু এখন থেকে একে অপরের বেগানা নারী পুরুষ। বেগানা নারী পুরুষ রাস্তায় কেউ কারোর সাথে কোনো রকম কথা বলতে পারবে না। নিশো আবার কেঁদে উঠল। মা বললেন, কেঁদে লাভ নাই। এই বাদল, ওকে তুই 3 তালাক বলে দে। আমি খানিক চিন্তা করে বললাম, এটা তো গত রাতেই বলে দিয়েছে আমি। চুপ কর বদমাইশ, বাহানা করিস না, আমার সামনে আরেকবার বল। আমি দুবার বলতে পারিনি এসব, একবার বলেছি হয়নি। মা হেসে বলল, রাগ করিস না বাপু, তোর মঙ্গলের জন্যই তো এসব করতেছি। যা একবার ওকে স্টেশনে দিয়ে আয়। আমি মার সাথে আর কোনো কথা বললাম না। নিশি শুধু কান্না থামিয়ে আমার দিকে বড় বড় করে তাকালো। গাড়ি চলছে। মিনিট 20 লাগবে স্টেশনে যেতে। নিশু হঠাৎ আমায় বলল, তুমি মার কাছে মিথ্যে বলেছো কেন? মিথ্যে নয়, সত্যি বলেছি। মিশু অবাক হয়ে বলল, কই? আমি তো শুনিনি। কখন বললে? তুমি তখন ঘুমে। ঘুমে থেকে কি কেউ শোনে? না শুনিয়ে বললে তো তালাক হয় না। আমি বললাম, এসব আমি জানি না। আমি বলে দিয়েছি বেশ। নিশো আবার কেঁদে উঠে হাউমাউ করে। ওর দিকে বোকার মতো তাকিয়ে আছে আমি। কি নিষ্পাপ একটা মেয়ে! এমন একটা মেয়ের সাথে আমার মা এমন নিষ্ঠুর ব্যবহার করতে পারলো। ট্রেন এসে গেছে। 5 মিনিট পরে স্টেশনে ছেড়ে যাবে। যাত্রীরা হুড়মুড় করে গাড়িতে উঠেছে। টিকিট করেছে, আমিও টিকিট করে নিয়েছি। একটা টিস্যু নিশুর হাতে ধরিয়ে দিয়ে বললাম, সাবধানে যেও, বাসায় গিয়ে আমায় জানাবে কিন্তু। নিশু কাঁদছে, খুব করে কাঁদছে। ট্রেনে ওঠার আগে একবার আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর কপালে আলতো করে চুমু এঁকে বলল, ভালো থাকবে। আমি বললাম, ভালো থাকবো। স্টেশনে হুইশাল দিচ্ছে। নিশু বলল, যাই। আমি বললাম, হুম। নিশু চোখ মুছতে মুছতে ট্রেনের কামরায় উঠে গেল। চলন্ত ট্রেনে হুট করে তার পাশের সিটে আমায় বসতে দেখে নিশু চমকে উঠল। অবশ্য তখনও সে কাঁদছিল। আমায় দেখে কান্না থামিয়ে বলল, তুমি? আমি হেসে বললাম, হুম, আমি। কোথায় যাবে তুমি? তোমার সাথেই যাব। আমার সাথে? তুমি না আমায় তালাক দিয়ে দিয়েছ? আমি হু হু করে হেসে বললাম, মিথ্যে বলেছি। মার কাছ থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছি। আসলে তোমায় ছাড়া কি আমি বাঁচতে পারতাম? তাই চলে এসেছি সব ছেড়ে ছুড়ে। এখন দুজনে গিয়ে দূরে কোথাও একটা ছোট্ট ঘর বাঁধবো, যেখানে সুখ আর সুখ থাকবে। নিশুর আগত স্বরে বলল, মা বাবাকে ছেড়ে আসা তোমার মোটেও উচিত হয়নি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। মা তার ভুল বুঝবে। সেদিন আমাদের পাগলের মতো খুঁজবে, আর তখনই আমরা তার কাছে যাব। নিশু কোনো কথা বলল না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে রইল আমার দিকে। প্রায় 6 বছর পর বাড়ি যাচ্ছি আমরা। যাচ্ছি নিজ বাড়ি। যে ট্রেনে করে এসেছিলাম ঠিক সেই ট্রেনে। সবকিছু আগের মতোই আছে, কিন্তু ব্যতিক্রম শুধু নিশির কোলে একটা মেয়ে। হ্যাঁ, একটা অদ্ভুত হওয়ার মতো একটা বিষয়। মাঝে মধ্যে আল্লাহ এমন কিছু কাণ্ড করে বসেন। আমরা ঢাকা যাওয়ার পরপরই আমরা ঢাকা যাওয়ার পরপরই অনেক ডাক্তারের চেম্বারে চেম্বারে দৌড়েছি। পয়সা জোগাড় করে ভারতে গিয়েছিলাম একবার। বড় বড় সব ডাক্তার দেখিয়ে কোনো ফল পাইনি। ওরা বলল, আমরা নিরুপায়, আপনার ওয়াইফের কোনো দিন বাচ্চার মা হতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় ডাক্তার যিনি, তিনি তো আর এই কথা বলতে পারেন না। আমি নিরুপায়। আমরা কাঁদছিলাম খুব। গভীর রাতে দুজন একসাথে সিজদায় পড়ে চোখের জল আল্লাহ কুদরতি পায়ে ভাসিয়ে দিলাম। ফিরিয়ে দিল, আর পা ছাড়লো না বলছে। আল্লাহ আমাদের ফিরাতে পারেনি। নিশুর কোল জোরে এসেছে ফুটফুটে একটা মেয়ে। মেয়ের নাম ফেরা।
ওকে নিয়ে বাড়িতে ফিরবো বলেই নাম দিয়েছি ফেরা। ফেরাকে নিয়ে আজ বাড়ি ফিরছি আমরা। দেখি সে তার দাদুর মন গলাতে পারে কিনা। সমাপ্ত।